তুই একবার বোঝার চেষ্টা কর, তোর আর আমার মধ্যেকার এজ গ্যাপ অনেক বেশি। আমাদের পরিবার এটা মেনে নেবে না। তুই একটু বোঝার তো চেষ্টা কর। আমি তোকে ভালোবাসি না এমন তো নয়, আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে তোর এখনো স্টাডি শেষ হয়নি। আমরা এখন চাইলেই বিয়ে করতে পারবো না। একটু বোঝ আমার কথাটা, বড় হিসেবে একটু কথাটা বোঝার চেষ্টা কর। আর তাছাড়াও আমরা যদি এখন আমাদের বিয়েটা নিয়ে অপেক্ষা না করি, তাহলে পরে এর ফলাফলটা কিন্তু খুব একটা যে ভালো হবে সেরকমও নয়। তুই একটু বোঝ না। আমি তো তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তাহলে তোর এত ইনসিকিউরিটিস কিসের? দেখো জাঙ্কুক, আমি কোনো ইনসিকিউরিটিতে ভুগছি না। আমি মানি না এজ বলে কিছু হয় না, এজ শুধু একটা নাম্বার জাস্ট। আর তাছাড়া আমি তোমার পেছনে সে 1 বছর ধরে ঘুরছি। তুমি আমাকে প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছো, প্রত্যেকবার অপমান করেছো, আমি তবুও হার মানিনি। তোমাকেই ভালোবেসে গেছি, তোমাকে সত্যি করে ভালোবেসেছিলাম বলেই তো এখনো পর্যন্ত তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের কাছে যেতে পারিনি। তুমি কি ভেবেছো আমার কাছে কোনো প্রপোজাল আসেনি? আমি তো তোমাকে ভালোবেসেছি বলে আমি অন্য কোনো ছেলেকে হ্যাঁ বলিনি। আর এখন যখন তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো, তখন তুমি এরকম করছো আমার সাথে। আমাদের আম্মু আব্বুদেরও তো অনেক বয়সে বিয়ে হয়েছে, ওদেরও তো এজ গ্যাপ অনেক, তাহলে পরে ওরা তো এরকম কিছু বলে না। তাহলে পরে তুমি কেন বলছো জাঙ্কুক? তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও না, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার পাশে সারা জীবন। আরে পাগলি, আমাদের আম্মু আব্বুদের যুগটা আলাদা ছিল, আর এই যুগটা তো আলাদা না। কি তোকে তো বুঝতে হবে, তুই নিজের স্টাডিটা তো অন্তত কমপ্লিট কর না। তো যদি তোকে আমি এখন বিয়ে করি অথবা তোকে বিয়ে করার কথা বলি, তাহলে পরে আমাদের পরিবারের লোকরা আমাদেরকে ঘর থেকে বের করে দেবে। তুই কি সেটা চাস? তুই নিজের আম্মু আব্বুকে ছাড়া থাকতে পারবি তো? সেটা আগে বল। তুই যদি থাকতে পারিস তাহলে পরে আমি তোকে বিয়ে করে নেবো। বল, থাকতে পারবি তো? জাঙ্কুক, তুমি আমাকে ভালোবাসো না, ওই জন্য এরকম করে বাহানা দিচ্ছ। আমি আর তোমার সাথে কোনোদিনও কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবে না, তোমার সাথে কাটতি। আমি চাও তোমার সাথে আর কথা বলবো না, বাজে ছেলে কোথাকার। আরে কিন্তু আমি কি করলাম? তুই আমার উপর কেন রাগ দেখাচ্ছিস? তুই কান্না কেন করছিস? শোন শোন। এইটুকু বলে আমি ফোনটাকে জাঙ্কুকের মুখের উপরে কেটে দিই। আর জাঙ্কুক কি বলছিল আমি শুনতে পারিনি। এবার তোমরা ভাবছো যে এসব কি হচ্ছে, তাই তো? আচ্ছা চলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। আমি হলাম কিম তেয়ং, কিম বাড়ির একমাত্র মেয়ে। আমার বাবা কিম নামজুন, কিম সেউজিন। আর আমি যার সাথে কথা বলছিলাম সে হলো জিয়ন জাঙ্কুক, জিয়ন পরিবারের একমাত্র ছেলে। জাঙ্কুকের একটা বোন আছে, তার নাম হলো জিমিন। আর তার মা বাবা জিহোপ আর আয়ু, তাদের পরিবারটা আমাদের মতনই ছোটখাটো, কিন্তু অনেক সুখী আমরা। আসলে জাঙ্কুক আমার খালার দূর সম্পর্কের দেবর হয়, কিন্তু ওর বয়স বেশি নয়। আর আমিও জাঙ্কুককে ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও মুখ ফুটে সাহস করে বলতে পারিনি। আর যখন আমি বললাম তখন আমাকে জাঙ্কুক অ্যাকসেপ্টই করেনি, কেননা ওর মধ্যে আমাদের এজ গ্যাপটা অনেক বেশি। কিন্তু আমি এরকম কিছু মনে করি না, মোটেও এরকম না। মাত্র তো 8 বছর, এর মধ্যে এমন কি হয়ে যাবে? যদিও আমাকে অ্যাকসেপ্ট করে বিয়ে করে নেয়, কিন্তু না, জাঙ্কুকেরও একটাই কথা, স্টাডি শেষ না হলে পরে ও আমাকে বিয়ে করবে না। ওর নাকি পরিবার মানবে না, আর যদিও বা পরিবার মানে তাহলে পরেও ও আমাকে বিয়ে করবে না। এই জন্য আমাদের মোটামুটি এভাবেই ঝামেলা লাগতেই থাকে। এটা আমাদের নিত্যদিনের কথা হয়ে গেছে। আমি প্রথমে ভাবতাম ও হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু এরকম না, ছেলেটা আমাকে ভালো তো বাসে, কিন্তু কখনো স্বীকার করতে চায় না। আসলে ও আমাকে সাকসেসফুল দেখতে চায়, কিন্তু ও তো আমার কথাটা বুঝতেই পারে না। আমার মনের কথাটাও তো ওকে বুঝতে হবে, তাই না? আপনারাই বলুন, এবার কি আমার রাগ হওয়াটা স্বাভাবিক নয়? আর তাছাড়াও এটা তো আধুনিক যুগ, এখন তো বিয়ের পরেও অনেকে স্টাডি কমপ্লিট করে, কিন্তু ওর তো একটাই কথা যে স্টাডি কমপ্লিট না হলে বিয়ে হবে না। আর এদিকে আমার পরিবার আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে যে তোকে বিয়ে করতে হবে। এবার আমি কি করব? আমি জাঙ্কুকের জন্য বলতেও পারছি না যে আমি জাঙ্কুককে ভালোবাসি। জাঙ্কুক আমাকে স্ট্রিক্টলি মানা করেছে। এবার ফ্যাসাদে পড়ে গেছি আমি। মা বাবা একদিকে টানছে, একদিকে জাঙ্কুক। আমি কোন দিকে যাই বলুন তো? এদিকে তো এটুকু বলেই ঘুমিয়ে পড়ে। আদার সাইড জাঙ্কুক কি করছে চলো দেখে আসি। তোমরা তখন তের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো স্টোরিটাকে শুনলে। এবার চলো আমি তোমাদেরকে আসল কাহিনীটা কি হয়েছে সেটা বলছি। আমি জিয়ন জাঙ্কুক, বাবা জিয়ন জেহোপ একজন বিজনেসম্যান, মা জিয়ন আয়ু
একজন গৃহিণী। আমার বোন জিয়ান জিমিন একজন ভার্সিটি স্টুডেন্ট। আমাদের পরিবারটা ছোট এবং সুখী। তাহলে আপনারা বলবেন যে আমি কেন তেকে অ্যাকসেপ্ট করছি না? বয়সের পার্থক্য এখন কে বা মানে এই আধুনিক যুগে? সমস্যাটা কোথায়? তাই তো আমি বলছি, আসলে আমি ছোটবেলা থেকে আমার স্বপ্নের পিছনে মরিয়াছিলাম। কোনোদিনও আমি এটা ভাবিনি যে আমার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে হয়তো কোনোদিন আমাকে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু আমি কারোর কথা শুনিনি কখনো। বাবা ভার্সিটি ছাড়ার পরে আমাকে তার বিজনেসে জয়েন করতে বলে, কিন্তু আমি তা না করে বাবার কথাকে উপেক্ষা করে নিজের স্বপ্নের পিছনে ছুট দিই। সবকিছু ঠিকঠাকই চলছিল। নিজের লাইফ নিয়ে অনেক স্ট্রাগল করছি, এখনো করছি। আমার বয়স এখন 26 বছর। এই 26টি বছরে আমি কিছু করতে পারি না পারি, নিজের স্বপ্নকে নিয়ে অনেক খুশি আছি। ঠিক হঠাৎ তে আমাকে প্রপোজ করে। আমি এমন না যে তেকে ভালোবাসি না, আমি আসলে ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওই যে আমি নিজের লাইফকে নিয়ে স্ট্রাগলের মধ্যে আছি। আমি চাই না যে তেও আমাকে ভালোবেসে এই স্ট্রাগলের অংশীদার হোক। আমি চাই ওকে সাকসেসফুল দেখতে এবং ওকে একটা হ্যাপি লাইফ গিফট করতে। কিন্তু যতদিন না আমি প্রতিষ্ঠিত হচ্ছি ততদিন এটা সম্ভব নয়। তার জন্য বয়সের পার্থক্যের বাহানা দিয়ে ওকে বারবার এড়িয়ে যায়, প্রত্যাখ্যান করি। মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এসব জানা সত্ত্বেও ওকে সবসময় এড়িয়ে চলতে হয় আমাকে। আমার যে খুব একটা ভালো লাগে সেরকমও নয়। আসলে মেয়েটা অনেক নিষ্পাপ এবং সুন্দর, যেমন রূপে গুণে ঠিক তেমনই স্বভাবে। আসলে মেয়েটা অনেক ভালো, কিন্তু ওই যে বয়স কম, মাত্র 18টি বছর বয়স। খুবই অদ্ভুত। ওকে বোঝানো অতটাও সহজ না যতটা দেখে মনে হয়। কিছু করার নেই, ভালো যখন বেসেছি তখন তো ওকে আমাকেই সামলাতে হবে, তাই না? আসলে পাগলিটাকে ছাড়া থাকতেও পারবো না, যতই বলি না কেন যে আমাদের বয়সের পার্থক্য। কিন্তু এত ভালোবাসা হয়তো আমি আমার জীবনে আমার পরিবারের মানুষকে ছাড়া আর কাউকে বাঁচতে পারবো না। এটুকু বলে আমাদের জাঙ্কুকও ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে কি হচ্ছে চলো দেখে আসি। আমি বসে কাজ করছিলাম সকালবেলাতে, ঠিক তখনই হঠাৎ করে আমার রুমের দরজা খোলার আওয়াজে আমি দরজা দিকে তাকাই, আর তখনই আমি আশ্চর্য হয়ে যাই। একিতে তুই এখানে? তোকে না কতবার বলেছি যে আমাকে না বলে আমাদের বাড়িতে আসবি না। এবার যদি আমাদেরকে এইভাবে একই সাথে একা একা আমার ঘরে তোকে কেউ দেখে নেয় তাহলে পরে সবাই কি উল্টোপাল্টা ভাবে বলতো? আর তোকে না কতবার বলেছি যে তুই আমাকে না বলে আমার বাড়িতে আসবি না, এতে তোর সমস্যা বাড়বে বই কমবে না। তুই কেন শুনিস না তে আমার কথা? আমি এতক্ষণ ধরে একা একাই কথা বলছিলাম, কিন্তু এদিকে তের মাথাতে তো অন্য কিছুই চলছে। আমার কিছু বুঝে ওঠার আগে অথবা করে ওঠার আগে তে হঠাৎ এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়, আর আমি পুরোই অবাক। আমি থমকে যাই। আমার দুনিয়াটা যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, আটকে যায়। আমাদের এটা প্রথমবার নয়, কিন্তু তবুও যতবারই ও আমার কাছে আসে নতুন অনুভূতি হয় আমার। সবটা যখন বুঝে উঠি তখন আমিও তেকে সফটলি কিস ব্যাক করি। কিছুক্ষণ এমন ভাবেই চলতে থাকে। তারপরে নিজের থেকে তেকে আলাদা করে জিজ্ঞেস করি, কি হয়েছে তে? তুই হঠাৎ করে এখানে কেন এলি? কিছু কি হয়েছে? মন খারাপ? তে আমাকে কিছুটা অভিমানের সুরে বলে, কেন, কি হয়েছে? আসতে পারি না? এসে কি ভুল করেছি? তোমার কাজের মধ্যে বোধহয় বাধা দিয়ে দিলাম, তাই না? তোমার কাজের মাঝে চলে এসেছি, তোমাকে ডিস্টার্ব করেছি, তাই তো? এ বাবা, না না তে, তুই এসব কেন বলছিস? আমি এগুলো কখন বললাম যে তুই আমাকে ডিস্টার্ব করেছিস অথবা আমার কাজের মধ্যে এসেছিস? আমি কেবল বলেছি তোর কি মন খারাপ হয়েছে কালকের কথাগুলোর জন্য। না, আমার মন খারাপ তো হয়নি, কিন্তু শুনে রাখুন মিস্টার জাংকুক, আপনি যতই বলুন না কেন আমি আপনার পিছন ছাড়ছি না। আপনাকে ভালোবেসেছি যখন, সারা জীবন আপনার সাথেই থাকবো, যত কিছুই হয়ে যাক না কেন জীবনে। আর আপনি আমাকে যতই ইম্যাচিওর, চাইল্ডিশ আরো যা যা বলবেন বলুন, আমি সেগুলো শুনবো, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, এটাই বোঝাতে এসেছিলাম। আর এজ শুধু একটা নাম্বার, ওটা দিয়ে কখনো ভালোবাসার বিচার করা যায় না, বুঝেছেন? আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে আর আমি জ্বালাবো না, কিন্তু তোকেও কথা দিতে হবে যে তুই নিজের স্টাডি শেষ করার পরেই আমার সাথে বিয়ে করবি। তার আগে বিয়ের কথা মুখেও আনবি না, কথা দে, তবেই আমি তোকে জ্বালানো বন্ধ করব। আচ্ছা বেশ, আমি কথা দিলাম যে আমার স্টাডি শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ের কথা মুখেও আনবো না, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। জানো জাংকুক, আমি শুধু তোমাকে হারানোর ভয়ই পাই, তাছাড়া আমার কোনো ভয় নেই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি জাংকুক, আমাকে ছেড়ে কোনোদিনও যেও না। আরে পাগলি, তোর কেন মনে হয় যে আমি তোকে ছেড়ে চলে যাব?
আমি তো তোর পাশে আছি নাকি, তুই চিন্তা করিস না, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। তুই বললেও না, আর এত সহজে তোকে ছেড়ে কি করে যাবো শুনি? তুই একবার আমার ঘাড়ে উঠে গেছিস, তখন থোড়ি না নামবি, আমি জানি তো সেটা। আচ্ছা এখন বাড়ি যা, না তো কেউ দেখে ফেললে তখন তোকেই বকবে। যা এখন। আমার সাথে কথা শেষ করে তে ওখান থেকে একটা স্বস্তির মৃদু হাসি দিয়ে চলে যায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছি তেও আমার কথা শুনে অনেকটা নিশ্চিন্ত বোধ করেছে। এই মেয়েটা অনেক ইনোসেন্ট, আমাকে হারানোর ভয় পায়, কিন্তু নিজের কথাগুলো মন খুলে আমাকে বলতে পারে না। ও ভাবে যে আমি ওর কথা বুঝতে পারি না, অথবা বুঝেও ওকে অবহেলা করি। কিন্তু আমার পরিস্থিতিটা অনেকটা কঠিন। ওকে এই পরিস্থিতিতে যদি আমি একবার টেনে নিই, তাহলে ও এই পরিস্থিতি থেকে বের হতে পারবে না। সমস্যাটা এখানেই। তে জাঙ্কুকদের বাড়ি থেকে যাওয়ার পর অনেক কটা দিন কেটে গেছে, আর এই কিছু দিনের মধ্যে অনেক কিছুর পরিবর্তনও হয়েছে। যেমন তে নিজের ফাইনাল এক্সামে টপ করে স্কলারশিপ নিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। তে জীবন অনেক সুন্দরই কাটছিল সব কিছু নিয়ে। ঠিক এমনই একদিন তে প্রত্যেক দিনের মতো নিজের ফ্রেন্ডসদের সাথে ভার্সিটি যাওয়ার পথে রাস্তাতে কিছু একটা দেখে, আর তে অনেকটাই শকড হয়ে যায়। আর তারপর মে আই কাম ইন ম্যাম? আপনার সাথে কিছু কথা আছে, ইম্পর্টেন্ট, এক্ষুনি বলতে হবে, খুবই জরুরি। আমি কি আসতে পারি? আপনার কি টাইম হবে একটু? মস্ত একটা অফিসের বড় একটা কেবিনে একটা মেয়ে পিছন দিক ঘুরে বসেছিল। ইউনজুনের হঠাৎ ডাকাতে সে সাড়া দিয়ে তাকে ভিতরে আসতে বলে আর তার সাথে কথা বলতে শুরু করে। ম্যাম, আপনি যে প্রজেক্টের জন্য আমাকে ফাইল রেডি করতে বলেছিলেন, সেই প্রজেক্টের জন্য ফাইল রেডি করা তো কমপ্লিট, কিন্তু আপনাকে না একটা মিটিংয়ে বসতে হবে। ওনারা বলেছেন যে আপনি যতক্ষণ না ওনাদের সাথে মিটিং করছেন ততক্ষণ ওনারা আমাদেরকে ওই প্রজেক্টটা দেবেন না। তো আমি কি মিটিংটা ফিক্সড করে দেব? আপনি যদি বলেন তাহলেই করব, না তো আমি কিছু করব না, ওদেরকে মানা করে দেব। আপনি কি বলেন ম্যাম? আপনি কি ফ্রি আছেন? আর আপনি কখন ফ্রি আছেন ম্যাম? এতক্ষণ পিছন দিকে ঘুরে বসে থাকা মেয়েটি সবকিছু চুপ করে শুনছিল। ইউনজুনের চুপ হয়ে যাওয়ার পর সে নিজের নীরবতা ভেঙে বলে, মিস ইউনজুন, এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই আমি এই ডিলটাকে হাতছাড়া করতে চাই না। আপনি মিটিং ফিক্সড করুন, আমি নিজে ইন্ডিয়াতে গিয়ে ওনাদের সাথে মিটিং করব। আর আমি চাই না এই ডিলটাতে কোনো প্রবলেম হোক, আপনি নিজে সবকিছু হ্যান্ডেল করুন। আমি সবকিছু পারফেক্টলি হোক সেটাই চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? ইয়েস ম্যাম, আপনি যা বলতে চেয়েছেন আমি সেটা খুব ভালো করে বুঝে গেছি, কিন্তু ম্যাম একটা সামান্য ডিলের জন্য আপনি নিজে ইন্ডিয়া যাবেন, সেটা কি ঠিক হবে? আর কোরিয়া থেকে ইন্ডিয়া যেতে তো অনেক টাইমও লাগবে। তার থেকে অনলাইনে এই ডিলটা কমপ্লিট করলে কি হতো না? আপনার নিজের ওপরেও তো অনেক স্ট্রেস পড়বে বলুন। হ্যাঁ মিস ইউনজুন, আমি আপনার কথা বুঝতে পারছি, আর আপনার চিন্তাগুলোকে আমি সম্মানও করছি, কিন্তু শুধু যে আমি এই ডিলটার জন্য ইন্ডিয়া যাচ্ছি এমন না। আসলে আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেগুলো অর্ধেক রেখে এসেছিলাম আমি, সেগুলোকে পূর্ণ করতে যাচ্ছি বলতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছুর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আপনিও কিন্তু আমার সাথে যাচ্ছেন, নিজের প্যাকিংটাও করে নেবেন। আচ্ছা ওকে ম্যাম, আমি আপনার আর আমার প্যাকিংটা করে নিচ্ছি, আর আমাদের ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা দ্রুত করছি। আমাদের মিটিংটাও ফিক্স করে নেব আমরা। আমি এখন আসি ম্যাম, আমার কিছু কাজ আছে। এটুকু বলে ইউনজুন তের কেবিন থেকে বেরিয়ে যায়। আসলে ইউনজুন যে শুধু তের পিয়ে এরকম না, তের খুব ভালো বেস্ট ফ্রেন্ডও, আর তার জন্যই তে ইউনজুনকে এতটা বিশ্বাস করে, আর ইউনজুনও তেকে অনেক ভালোবাসে ঠিক নিজের বোনের মতো। এমনভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। তেরাও ঠিক মতো ইন্ডিয়াতে ল্যান্ড করে যায়, আর তে নিজের বাড়িতে চলে যায়, মানে কিম বাড়িতে। আর তারপর দরজার ঠক ঠক শব্দে জিন এসে দরজাটা খোলে আর দেখে তে দাঁড়িয়ে আছে। আর তারপর, কি হয়েছে আম্মু, তুমি এত লেট করলে কেন দরজা খুলতে? কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? আরে আসতে তো দেরি লাগবে, তোরা আসছিস জানার পর থেকে আমি তোদের পছন্দের খাবার রান্না করতে লেগেছিলাম, তার জন্যই আসতে দেরি হলো। তাতে কি কিছু ভুল হয়েছে? একটু দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা হবে না, আয় এখন ভিতরে আয়। ভিতরে প্রবেশ করার পর তে আর ইউনজুন নিজেদের ঘরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর তারপর ফ্রেশ হয়ে এসে তারা লাঞ্চ কমপ্লিট করে নেয়। আর তারপর তে ইউনজুনকে বলে, ইউনজুন, আমাদের পার্টি কখন থেকে শুরু হবে? আর তুমি মিটিং এর টাইম কখন ফিক্সড করেছো? আমাকে তো তুমি কিছুই বললে না তখন, এখন তো বলো। আসলে ম্যাম আপনি তখন বিজি ছিলেন, তার জন্য তখন আপনাকে বলতে পারিনি। পার্টি আমাদের বিকাল থেকেই শুরু হবে, আর তারপরে ডিনার করব আমরা ক্লায়েন্টদের সাথে, তখনই আমাদের মিটিংটা হবে। ওনারা এটাই ফিক্সড করেছেন। আপনার কোনো প্রবলেম নেই তো ম্যাম? না, আমার কোনো প্রবলেম নেই, আমি এখন রেডি হতে যাচ্ছি, তুমি নিজেই রেডি হয়ে আমার সাথে দেখা করো পরে। এটুকু বলে আমাদের তে নিজের রুমে চলে যায় রেডি হওয়ার জন্য। আর তারপর
ম্যাম আমি রেডি হয়ে গেছি, আপনার কি হয়ে গেছে? ওয়াও ম্যাম, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, আপনাকে অনেক সুন্দর দেখতে লাগছে ম্যাম। আজকে পার্টিতে তো সবাই আপনার দিকেই তাকিয়ে থাকবে, আপনাকে অনেক বিউটিফুল লাগছে। আরে ধুর ইউনজুন, তুমি যে কি বলো না। আচ্ছা চলো, আমারও হয়ে গেছে, আমাদের লেট হয়ে যাচ্ছে, এখন আমাদের যাওয়া উচিত পার্টিতে। এরকম টুকটাক কথা বলতে বলতে ইউনজুন আর তে পার্টিতে এসে পৌঁছয়। আর তারপর তেরা পার্টিতে পৌঁছানোর পর পার্টিতে যত ছেলে ছিল সব ছেলেরা তের দিকে মুগ্ধ এবং অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। তেদের আসার পরই পার্টি স্টার্ট হয়ে যায়। সবাই নিজেদের মতো কথা বলছিল, গল্প করছিল, আর ঠিক তখনই কারোর এন্ট্রিতে সবাই আবার চমকে যায়। শুধু যে জাংকুককে পার্টিতে আসতে দেখে অন্যরা অবাক হয়েছে এমন কিন্তু নয়, তেও অনেক অবাক হয়েছে। তের মনে ইতিমধ্যেই অনেক কোয়েশ্চেন দানা বাঁধতে শুরু করেছে। তো চলো তে কি ভাবছে একটু দেখে আসি। আরে জাংকুক, জাংকুক এখানে কি করছে? আমি তো ওকে পার্টিতে ইনভাইট করিনি, তাহলে কি ইউনজুন করেছে? না না, ইউনজুন কি করে জানবে যে জাংকুক আমার? না 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 না, এসব আমি কি ভাবছি। এটা মানছি যে আমি জাংকুককে দেখানোর জন্য ইন্ডিয়াতে এসেছি, ডিলটাকে অজুহাত বানিয়ে যে আমি কতটা সাকসেসফুল হয়েছি, কিন্তু তাই বলে জাংকুক এখানে কি করে আসলো, তাও আবার কারো না ডাকাতে? তে এত শত ভাবছিল, ঠিক তখনই ইউনজুন তেকে ডেকে বলে, আরে ম্যাম আপনি কি ভাবছেন এত? এই দেখুন, আমাদের যার সাথে ডিল হওয়ার কথা ছিল তিনি এসে গেছেন। এখন আমাদের পার্টিটা শেষ করে ডিনার করতে যেতে হবে। ম্যাম আপনি পার্টিটাকে শেষ করুন, তারপরে আমাদের মিটিংটা স্টার্ট হবে, প্লিজ ম্যাম। ইউনজুনের এমন কথা শুনে তে তো পুরোই শকড হয়ে যায়, কারণ তে জানতো না যে যে ডিলটার জন্য সে ইন্ডিয়াতে এসেছে সেই ডিলটা আসলে জাংকুকের সাথেই হতে যাচ্ছে। তে না জেনে ডিলটাতে হ্যাঁ করে দিয়েছিল, এখন সে জানতে পারছে যে আসলে এই ডিলটা জাংকুকের সাথেই হবে। তে এটা জেনে তো অনেক অবাক হয়, তারপরেও নিজেকে সামলে সে ডিলটা করতে চলে যায়। মিটিং এবং ডিনার শেষ করে তে যখন ইউনজুনের সাথে ফিরতে যাবে ঠিক তখনই জাংকুক বলে, মিস তেয়ং আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা? আমার সাথে? আমার সাথে আপনার মিটিং এর বাইরে আর কি বা কথা থাকতে পারে মিস্টার জাংকুক? ঠিক আছে, কি কথা বলুন, আমি কথাটা একান্তে বলতে চাই। আচ্ছা ম্যাম আপনি কথা বলুন, আমি বাইরে আপনার জন্য ওয়েট করছি, কথা বলা হয়ে গেলে আমরা একসাথে চলে যাব, তখন আমি বাইরে আছি ম্যাম। এটুকু বলে ইউনজুন ঘরের বাইরে চলে যায়। তে আর জাংকুক রুমে একা ছিল। তখন জাংকুক তের সামনে এসে বলে, কেন একা ছেড়ে চলে গেছিলি তে আমাকে? একবারও মনে হয়নি না তোর যে আমাকে ছেড়ে চলে গেলে আমার কি মনের অবস্থা হতে পারে? কেন আমি একা ছেড়ে চলে গেলে তোমার মনের অবস্থা খারাপ কেন হবে? আর আমি কেনই বা তোমার মনের কথা ভাববো বলো তো জাংকুক? আমার কি দায় পড়েছে তাই যে আমি কি দায়বদ্ধতা নিয়ে রেখেছি তোমার মনের কথা বোঝার? আমার কোনো দরকার নেই তোমার মনের কথা বোঝার, আমি ইচ্ছা করেছে তাই গিয়েছি আমার পড়াশোনার জন্য। আর দেখো এখন আমি সাকসেসফুলও, তুমি তো এটাই চাইতে না যে আমি তোমার থেকে দূরে সরে গিয়ে সাকসেসফুল হই? দেখো হয়েছি তো, আর কি চাই তোমার? ও তুই তাহলে আমার মনের খবর কিছুই রাখতি না, তাহলে ওগুলো কি ছিল? তুই কেন বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস? কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি আমাকে যে তুই আমার সাথে সারা জীবন থাকবি, আমাকে ছেড়ে কখনো যাবি না? সেগুলো কি ছিল তাহলে তে? সেগুলো কেন ছিল? আমি তোর কি ক্ষতি করেছি বলতো তাই যে তুই আমার সাথে ওরকম ছলনা করেছিলি? খবরদার মিস্টার জাংকুক, আপনাকে সাবধান করে দিচ্ছি, এরকম কথা আর দ্বিতীয়বার বলবেন না। আমি কোনো ছলনা করিনি আপনার সাথে, বরঞ্চ আপনি আমার সাথে ছলনা করেছেন। আপনি আমাকে ভালোবাসেন বলে আপনি অন্য মেয়ের সাথে ডেটিং করতেন, সেগুলো কি ছলনার মধ্যে পড়ে না? ও আপনি করলে সেগুলো সাধুবাদ আর আমি করলে সেগুলো নিন্দা? আচ্ছা কি ছলনা করেছে তাহলে এখানে? এখন তো মনে হয় সেই মেয়ের সাথে আপনি বিয়েও করে নিয়েছেন, তাই না? এসব তুই কি বলছিস তে? আমি তোকে ছাড়া অন্য কোনো মেয়েকে কোনোদিনও ভালোবাসিনি, আর বিয়ে আমি এখনো করিনি। চাইলে পরে কি আমি বিয়ে করতে পারতাম না? আমি করিনি কারণ আমি তোকে ভালোবাসি তে, আমি তোকে ভালোবাসি, তার জন্য তোর জন্য এতদিন আমি অপেক্ষা করেছি। জানতাম তুই একদিন না একদিন আসবি, কিন্তু তুই
এসব অপমান দিচ্ছিস আমাকে? আমি যেগুলো করিও নি, তুই একবার বিবেচনা তো করতে পারতি। কেন আমি তোকে ঠকাবো বলতো? কিসের জন্য? তোকে ঠকিয়ে আমি কি পেতাম? তাই যে থাক জাঙ্কুক থাক, আর নাটক করো না, আর মিথ্যে বলো না। তোমার মুখে এইসব নাটক আর মিথ্যে মানায় না। কিসের নাটক, কিসের মিথ্যে কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন নাটক করবো আর কিসের জন্য মিথ্যে কথা বলবো? আমার কাছে তো এটাও ধোঁয়াশা যে তুই হঠাৎ আমাকে না বলে 10 বছরের জন্য কেন কোথাও চলে গেলি। আমি আমি এখনো কিছু বুঝতে পারছি না। তাই তুই কি বলছিস? অন্তত আমাকে একটু বুঝিয়ে তো বল, আমাকে খুলে বলতে। তুই কি বুঝছিস? ও তাহলে তুমি এখনো বুঝতে পারোনি। তোমাকে এবার আমাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, তাই তো? বেশ ঠিক আছে, তাহলে শোনো কি হয়েছিল 10 বছর আগে। আসলে 10 বছর আগে যখন তে নিজের ভার্সিটিতে যাচ্ছিল নিজের ফ্রেন্ডসদের সাথে, ঠিক তখনই জাংকুককে একটা মেয়ের সাথে তে কথা বলতে দেখে। জাংকুক আর সেই মেয়েটি অনেক ক্লোজ ছিল, তাই তেই ভেবে নেয় যে সে হয়তো জাংকুকের গার্লফ্রেন্ড আর জাংকুক তেকে চিট করছে। সেই অভিমানে তে জাংকুককে ছেড়ে নিজের স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায় আর সেখানে সেটেল হয়ে যায়। আর এই 10 বছরে জাংকুকের ওপরে রাগ আর অভিমান থেকে জাংকুকের সাথে একবার দেখাও করেনি, কথাও বলেনি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তুই এইটুকু ব্যাপারের জন্য পুরো সত্যিটা না জেনে আমাকে ছেড়ে 10টি বছরের জন্য চলে গেছিলি? তুই কি পাগল? তুই একবার আমাকে জিজ্ঞেস তো করতি যে আমি কি করতে ওই মেয়েটার এত ক্লোজ গেছিলাম। তুই সবটা না জেনে কেন আমাকে ছেড়ে চলে গেলিতে? এই 10টা বছর আমার জন্য 10,000 কোটি ধাক্কা খাওয়ার সমান ব্যথা দিয়েছে। তুই আমার কথা একবারও ভাবলি না? নিজের চোখে যে সত্যিটা দেখেছি তার থেকে বড় সত্যি আর কি হতে পারে জাঙ্কু? কি বোঝাতে চাইছো তুমি আমাকে এসব বলে? তুই আসলে খুব ইম্যাচিওর আর চাইল্ডিশ। তোকে বোঝানো সত্যি অনেক কঠিন। আরে ও আমার ফ্রেন্ড ছিল আর ওর ব্রেকআপ হয়ে গেছিল, তার জন্য আমি ওকে সান্ত্বনা দিতে গেছিলাম, ওর অতটা ক্লোজে গেছিলাম। কিন্তু তুই দূর থেকে সবকিছু না জেনে না বুঝে আমাকে সন্দেহ করলি। একবার জিজ্ঞেস তো করতে পারতি আমাকে। তোর থেকে দূরে থাকার কষ্ট আমি এতটা পেয়েছি যে আমি বলেও বোঝাতে পারবো না। তুই এসব কিছুই বুঝতে চাইলি না। তুই আমাকে এতটাই ভুল বুঝলি, তুই আমাকে এতটাই খারাপ ভাবি। তে জাংকুককে কি উত্তর দেবে তে কিছুই বুঝতে পারছিল না। জাংকুক এতক্ষণ যা কথা বলছিল তে সব নির্বাকভাবে শুনছিল। তে আর নিজেকে সামলাতে না পেরে ওখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। তের জাংকুকের সাথে কথা বলার 10টা দিন পেরিয়ে গেছে। এই 10 দিনে তে না কারোর সাথে ভালো করে কথা বলেছে আর না ভালো করে খাওয়া দাওয়া করেছে। নিজের যত্ন নিতেই যেন ভুলে গেছে তেই। আসলে তে জাংকুকের সাথে যে ব্যবহারটা করেছে, তাকে না বলে ছেড়ে 10টি বছরের জন্য চলে গেছিল অনেক দূরে, এই ঘটনাটাতে অনেক আত্মগ্লানিতে ভুগছে। আসলে তে না জেনে ভুল বুঝে কতটা খারাপ করেছে জাংকুকের সাথে, তে সেটা এখন বুঝতে পারছে। আর যখন বুঝতে পেরেছে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। আসলে তে ওপর থেকে নিজেকে যতই কঠোর দেখাক না কেন, তের মনটা অনেক নরম, তাই তে বেশি আঘাত সহ্য করতে পারে না। তে একটুতেই কান্না করে দেয়। আর এটা তো এত বড় একটা ভুল করেছে সে। তার জীবনের 10টা বছর সে নষ্ট করেছে, আর তার সাথে সাথে আর একটা মানুষেরও। তে তার ঘরের জানলার পাশে বসে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই তার ঘরে জিন প্রবেশ করে আর বলে, আরে তে শোন না, তোকে একটা কথা বলতে এসেছি। এতদিন তুই ব্যস্ত ছিলি, তার জন্য তোকে বলে ওঠা হয়নি। এখন তুই একটু ফ্রি হয়েছিস, তার জন্য ভাবলাম যে এখনই বলে দিই। না তো হঠাৎ করে জানালে পরে তোরই বা কেমন লাগবে বল। শোন না, বলছি কি, হ্যাঁ আম্মু বললো, কি বলবে আমি শুনছি। আরে তে তুই বলেছিলি না যে তুই আমাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করবি, তাই আমরা না একটা পাত্র পছন্দ করেছি তোর জন্য। এবার তুই যদি রাজি থাকিস তাহলে পরে আমরা বিয়েটা ঠিক করে নিই। দেখ তুই কিন্তু নিজে মুখে বলেছিলি যে আমাদের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করবি, তাই তুই না কিন্তু করতে পারবি না, বলে দিলাম। হ্যাঁ বলেছিলাম যে তোমাদের পছন্দের পাত্রের সাথে বিয়ে করব। ঠিক আছে, যাকে পছন্দ হয়েছে তাকে বলে দাও যে আমি রাজি আছি। আর বলছো যে না বলার কথা, তুমি তো আগেই বলে দিলে যে আমি না বলতে পারবো না। এবার যদি আমি না বলিও তাহলে কি তুমি শুনবে আম্মু?
তাই না বলি বা কি লাভ বলো? আমি জানি তো যে আমার তেইমা কখনো আমার কথার অবাধ্য হবে না। আমি জানতাম যে তুই রাজি হবি, তার জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি ওদেরকে পরশুদিন না তোর বিয়ে, তুই না রেডি হতে লাগ এখন থেকে। জিন এটুকু বলে ওখান থেকে মহানন্দে বেরিয়ে যায়। আর এদিকে তে তো চুপ করে জিনের সব কথা শুনে নেয়। আসলে তে জানে যে সে যতই সাকসেসফুল হয়ে যাক না কেন, তার আম্মু আব্বু যেটা বলবে তাকে সেটা মুখ বুজে মেনে নিতে হবে। সে যদি মানা করতে যায় তাহলে তার আম্মু আব্বু তার কথা শুনবে না। তাই সে বেশি কথা না বাড়িয়ে এক কথাতেই বিয়ের জন্য রাজি হয়ে যায়। তের মন তো মানছিল না বিয়ে করতে, কিন্তু সে যে বাধ্য, কিছু করারও নেই, কারণ সে নিজের ভালোবাসাটাকে গলা টিপে খুন করে এসেছে। তার যে আর কিছু করার নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। ওয়েডিং হলটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে লোকের লোকারণ্য, অনেক লোকের ভিড় জমেছে। দেখতে দেখতে বরযাত্রীরাও চলে এসেছে। তেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপর তাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। এর মাঝেতে একবারও উপরে মুখ তুলে তাকায়নি যে কার সাথে তার বিয়ে হচ্ছে, কে তার স্বামী, কিছুই জানার তার আগ্রহ নেই। কারণ সে তার ভালোবাসার মানুষটাকে আজ চিরকালের মতন হারিয়ে ফেলেছে। তার আর কিছুই করার নেই। সে এখন অন্যজনের স্ত্রী। বিয়েটাও মিটে যায়, সবাই যে যার মতো যার যার বাড়ি চলে যায়। এরপর তে আর তের স্বামী তাদের নতুন বাড়িতে ওঠে। বাসর ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে। তার মধ্যে তে ঘোমটা টেনে বসে আছে, কিন্তু তের মাঝে কোনো আগ্রহ অথবা অনুভূতি কাজ করছে না। কারণ সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, আর সে চাইলেও তার কাছে ফিরে যেতে পারবে না। সে চাইলেও জাংকুককে কোনোদিনও আর আপন করে পেতে পারবে না। এই সব ভাবনার মাঝে ব্যাঘাত ঘটিয়ে কেউ যেন ঘরে প্রবেশ করলো। তে একটু নড়ে চড়ে বসে। কি রে, এখনো কি আমার দিকে একবারও ঘুরে তাকাবি না? তের কাছে এই গলাটা খুবই পরিচিত লাগে। তে আর নিজের কৌতূহল আটকাতে না পেরে নিজে মাথাটা তুলে ওপর দিকে তাকায়। দেখে জাংকুক খাটের পাশে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তে তো এটা দেখে পুরোই অবাক। তে জাংকুককে জিজ্ঞেস করে, এ কি জাংকুক, তুমি এখানে? এখানে তো আমার স্বামীর থাকার কথা, তুমি এখানে কি করছো? আর তুমি এখানে এলেই বা কি করে? তোমাকে সবাই আসতে কি করে দিল? তোর কথার মানে কি? আমার বাড়ি, আমার ঘর, আমার বিয়ে করা বউ, আমি নিজের ঘরে নিজের বউয়ের কাছে আসতে পারবো না? নিজের বাসরটাতে তুই এটা বলতে পারলি? তে আমি এই দিনটার জন্য কতদিন ওয়েট করেছি জানিস, আর তুই কিনা আমাকে এরকম করে বলছিস? তোর লজ্জা করে না? মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার বিয়ে করা বউ, তোমার বাসরাত, মানে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটু ক্লিয়ারলি খুলে বলো আমাকে জাংকুক। আসলে আমার কিউট ইনোসেন্ট ওয়াইফিটা কি হয়েছে জানো? তোমাকে যখন আমি এই 10 বছর পর দেখেছি না, আর তোমাকে আমার থেকে দূরে যেতে ইচ্ছে করছে না। তার জন্যই তোমার মাম্মু আব্বুকে বলে আমাদের বিয়েটা ঠিক করিয়ে নিলাম। আর এখন তো তুমি আর ছোট্ট তেটি নেই, তাই না? তার জন্য তোমাকে বিয়ে করলে পরে নিশ্চয়ই কিছু বলবে না কেউ, এটা ভেবেই তোমার মা বাবার কাছে প্রস্তাব দিলাম। ওনারাও রাজি হয়ে গেলেন। আর আমি ওনাদেরকে বলেছিলাম যে তোমাকে যেন আমার পরিচয়টা না দেয়। আর তুমি এতই বোকা যে জানতেও চাওনি, তার জন্য আমি আর জোর করিনি। আমি ভেবেছিলাম বিয়ের সময়তেই তোমাকে সবকিছু বলবো, কিন্তু দেখো তুমি এতটাই বোকা যে তুমি বিয়ের সময়তেও আমার হাত, আমার বডি টাচ করেও আমাকে চিনতে পারোনি। তার জন্য আমি তখনও কিছু তোমাকে বলে উঠতে পারিনি। তার জন্যই এখন বলছি, অদ্ভুত তুমি। তোমার কি মানে কোনো সেন্স নেই? যদি সত্যি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তবুও তুমি তার দিকে একবার ঘুরেও তাকাতে? এই তুমি মেয়ে। আমি কি করব? আমি তো ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি, তার জন্য তুমি আমাকে বকছো জাংকুক। তুমি কোথায় আমাকে নিজের কাছে টেনে নেবে? এতদিন আমি তোমার থেকে দূরে ছিলাম বলে, আর তুমি এখানে আমাকে এরকম করে বলছো? তো তুমি একটা বাজে ছেলে, আমি তোমার সাথে কথা বলবো না, যাও। দেখেছিস তে, তোকে আমি আগে কেন চাইল্ডিশ আর ইম্যাচিওর বলতাম? এই ব্যবহারগুলোর জন্য। তোর এই ব্যবহারগুলোর জন্যই তোকে আমি এত চাইল্ডিশ আর ইম্যাচিওর বলি। কিন্তু তুই নিজেকে আর শুধরলি না। এত বড় হয়ে গেছিস তবুও এরকম করে কান্না করছিস, তোর লজ্জা করা উচিত। এইটুকু বলে তে আর জাংকুক দুজনাতে হেসে দেয়। তবে আজকে আমরা অবশেষে এই বয়সের পার্থক্যের দোটানা মিটিয়ে এক হতে পারলাম, বলো জাংকুক?
হ্যাঁ তে, তুমি একদম ঠিক বলেছ। কত দিনের অপেক্ষা, কত লড়াই, কত ঝগড়া, কত মনোমালিন্য, কত ভুল বোঝাবুঝি, কত কান্না, কত দুঃখ, সবকিছু পেরিয়ে আজকে আমরা এক হতে পেরেছি। তোমার ওই বয়সের পার্থক্য ভুলে আজকে আমরা এক হতে পেরেছি। আজকে আমরা একে অপরের সাথে আছি। সত্যি বয়সের পার্থক্য বলে কিছু হয় না, শুধু মনের মিল থাকতে হয়। হ্যাঁ জাঙ্কুক, তুমি একদম ঠিক বলেছো। আর এত অভিমান, এত মনোমালিন্য, এত ভুল বোঝাবুঝির পরও যে আমরা একসাথে আছি, এটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ তে, সবকিছু তো ঠিক হয়ে গেছে, আমরাও একসাথে হয়ে গেছি, কিন্তু আমাদের আজকে যে রাতটা পালন করা উচিত সেটাই একমাত্র হচ্ছে না। এবার কি আমরা? তে লজ্জা পেয়ে দূরে সরে নিতে গেলে জাঙ্কুক তের হাতটা টেনে ধরে। আর তারপর কি হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও, আমি আর বলতে পারছি না। আমি আশা করি যে তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, সাবস্ক্রাইব করো সবাই, আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, আর এরকম ওয়ান শট আর চাও কি না। আর যদি এই ভিডিওটাতে 500 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে পরে ধর্ষক বরের সিজন 2টা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু তোমাদেরকে 500 লাইক কমপ্লিট করতে হবে।